তখনই আমরা মেডোরিনামের কথা ভাববো। মেডোরিনামের অ্যাজমার সিমটম গুলো এরকম পাবো। রোগের কথা ভাবলে তার অ্যাগ্রাভেশন, যার জন্য অনেক সময় মেডোরিনাম বলে আমি দিনের বেলা যখন কাজকর্মের মধ্যে থাকি আমার কষ্টগুলো বুঝতে পারি না, ফিল করি না। এটা অকুপেশন অ্যামিলিউরেশন বলে। মেডোরিনামে এরকম পাওয়া যায়। একা থাকলে তার ভালো লাগে না, একা থাকলে তার কষ্টগুলো বেশি করে মনে হয়। শীতকালটা তার জন্য কষ্টকর, বা শীত কষ্টকর মানে শীতে তার রোগ ভোগ, ব্যথা যন্ত্রণা এগুলো বাড়ে। খোলামেলা পছন্দ, গরম পছন্দ, মাথা ব্যথায় গরম শেক পছন্দ। আবার বলা আছে যে সানলাইট অ্যাগ্রাভেশন, রৌদ্রের তাপ বা রৌদ্রে গেলে পরে মাথা ব্যথা বাড়ে। টিপে দিলে, জোরে চাপ দিয়ে টিপলে তার আরাম লাগে, গরমে আরাম লাগে। আবার অনেক সময় ঘুমোলে তার আরাম হয়, আবার অনেক সময় ঘুম থেকে ওঠার পরে তার বৃদ্ধিও হতে পারে। দুই রকমই পাওয়া যেতে পারে। বাতাসে আরাম, এটা তো বলেছি। কিছু স্বপ্নের জায়গা বোধহয় আগের দিন এটা বলেছিলেন কিনা মনে নেই, কিছু নতুন আরো আছে। কনস্টিপেশনের ক্ষেত্রে মেডোরিনামের পেশেন্টের একটা সিমটম মার্ক আছে যেটা অনেক সময় পাওয়া যায়, সেটা হচ্ছে যে পেছন দিকে হেলে বসলে তার পায়খানা করতে সুবিধা। ব্যাপারটা হচ্ছে কিরকম, আজকালকার দিনে যে কোমরে বসে একটু পেছন দিকে হেলে যেন বসলে তার পায়খানাটা করতে সুবিধা, অনেক সময় এটা পাওয়া যায়। খাওয়া দাওয়ার মধ্যে তার ক্ষুধা খুব প্রবল থাকে, সাধারণত মেডোরিনামের ক্ষুধার জায়গাটা প্রবল থাকে। টক খুব পছন্দ, ঝাল খুব পছন্দ, লবণ বা নুন খুব পছন্দ। তো ঠিক যেন ন্যাট্রামিলের মতনই সে ভাতে লবণ দিয়ে মেখে খায়, এরকম মুরগিও আছে মেডোরিনামের ভিতরে। আবার মিষ্টিও খুব পছন্দ। খাবার সাধারণত একটু ঠান্ডা হলেও অসুবিধা নেই, আবার অনেক সময় গরম একটু চা দিতেই হয়। বরফ খেতে খুব ভালোবাসে মেডোরিনামের রুগী অনেক সময় পাওয়া যায় যে তারা গরমের সময় বিশেষ করে বরফ খেতে চায়, কাঁচা বরফ খেতে চায়। আবার খুব গরম চা বা কোনো পানীয়, গরম পানীয় খেতেও খুব ভালোবাসে। দুরকমই আছে মেডোরিনাম। খুব গরম খেতেও ভালোবাসে। মরা স্বপ্ন, তো মরা মানুষের স্বপ্ন দেখে, এটা আগের দিন বলেছিলাম। আর একটা স্বপ্ন দেখে জল পান করার স্বপ্ন, সে স্বপ্ন দেখছে জল পান করছে। মেডোরিনামের ডিসচার্জ গুলো ক্ষতকর হয়, হাজি হেজে যাওয়াটা মানে ক্ষতকর ডিসচার্জ গুলো, সর্দি হোক, মাসিকের স্রাব, যেটা সাদা স্রাব, ইউরেথ্রাল ডিসচার্জ হয় অনেক সময় একটু হলদেটে সবুজ রঙের, এই ডিসচার্জ গুলো ক্ষতকর হতে পারে, ক্ষতকর হয়। মেডোরিনামের ডিসচার্জ গুলো ক্ষতকর হয়, অ্যাক্রিড ডিসচার্জ যেগুলো বলা হচ্ছে। মেডোরিনামের রুগী সন্দেহ পরায়ণ হয়, সাসপিশিয়াস নেচারে। তবে একটা জিনিস পাওয়া যায় যে মেডোরিনাম, যেটা আমি ডক্টর আশরাফুল হকের লেকচারে শুনেছিলাম, বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু অনেস্ট হয়। এরা ঠক জচ্চর মানে লোকেকে ঠকানো, জচ্চুরি, এই জায়গাগুলো সাধারণত এদের মধ্যে কম। মতো এই জায়গাটাই সুজার সঙ্গে একটা পার্থক্য করা যায়। কিছু সিমটম আছে অ্যাজিভ, এই ডিলিউশনের কথা বললাম, তো মেডোরিনামের এই ডিলিউশন, পেছনে কেউ দাঁড়িয়ে আছে যেন, এই অ্যাজিভ সিমটম গুলো খুব ইম্পর্টেন্ট। যদি পেশেন্টের মধ্যে পাই, খুব ভালো সিমটম এগুলো। চোখের উপর দিয়ে যেন ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, এরকম তার মনে হয়। গায়ের উপর দিয়ে যেন পোকা বা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। নাকে কানে সুরসুর করে, মনে হয় যেন রক্তটা ধমনীতে ফুটছে।
এরকম অনেক সময় পেতে পাওয়া যেতে পারে। বলবে যেন রক্তটা ফুটছে, গরম ভাব ভেতর থেকে আসছে। হাতে পায়ের হাড়গুলো যেন ফুলে পড়ে যাচ্ছে, জয়েন্টের হাড়গুলো যেন ফুলে পড়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, এরকম একটা সেন্স, ফিলিং বা অনুভব এইগুলো থাকে মেরুদণ্ডে। মেডোরিনামের এবারে মূল এই কথাগুলো যেগুলো বলে দিলাম, এবারে এই সিমটমসের পরে আর একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা হলো মেডোরিনামের পেশেন্টের মধ্যেও আমরা গ্রিফ পাই বা দুঃখ পাই। আমরা জানি যে গ্রিফ বা দুঃখের পরে অসুস্থ রেপার্টরিতে পাবো গ্রিফ এলিমেন্টস আফটার, সেখানে কিন্তু মেডোরিনাম পাবো না। বা এমনি গ্রিফের আন্ডারেও কিন্তু আমরা মেডোরিনাম পাবো না, ক্যান্টের রেপার্টরিতেও পাবো না, মোস্টলি সিনথেসিসেও নেই। কিন্তু এই গ্রিফ কিন্তু গ্রিফের পরে অসুস্থ হয়ে পড়া, এটা কিন্তু মেডোরিনামে পাবো, আছে। আমরা কিন্তু পেশেন্ট অ্যাজ এ হোল যদি চিন্তা না করি, তাহলে কিন্তু মেডোরিনামের কথা চিন্তা অনেক সময় করবো না এবং মিস করে যাবো। তো আমার একটা এই জায়গাটা আমার অভিজ্ঞতা থেকে আমি জেনেছিলাম যে এরকম একটা কেস আমি পেয়েছিলাম, যেটা ডক্টর অমরনাথ চক্রবর্তী আজকে আছেন, ওনারই কেস ছিল, ওনার সঙ্গে আমি ছিলাম সেদিন। সেই ভদ্রমহিলা বিভিন্ন সমস্যা, তার জয়েন্টে ব্যথা, এটা ওটা অনেক রকম হজমের প্রবলেম আর যা ইত্যাদি, আমার সেগুলো এক্সাক্ট মনে নেই কি ছিল, যা যা প্রবলেম ছিল সমস্ত প্রবলেমই তার শুরু হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল যে তার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সব শুরু হয়েছে। তো ভালো কথা, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শুরু হয়েছে, সেটা প্রথমে আমাদের স্ট্রাইক করেনি। পরে আমরা চিন্তা করলাম যে সমস্ত ঘটনাগুলো যেমন কবে থেকে শুরু হয়েছে, এটা কবে থেকে শুরু হয়েছে, কোথায় দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই তো শুরু হয়েছে। তো কি ব্যাপার? তো প্রথমে সে বলছে যে যাতায়াত করার, মেয়ের বাড়ি যেতে হয়, দুটো সংসার, এদিকে সংসার ওদিকে সংসার, এটা ওটা অনেক কথা বলছে। তো মেয়ের বাড়ি গিয়ে কেমন থাকেন? না, মেয়ের বাড়ি গিয়ে তো ভালো থাকি, মেয়ের বাড়ি গিয়ে আমার শরীরটা বেশি ভালো থাকে। এই কথাটা উনি বলতে বলতে বলে মেয়ের বাড়ি গিয়ে আমার শরীরটা যেন বেশি ভালো থাকে, বাড়ি ফিরলেই শরীর খারাপ থাকে। এখান থেকেই ডক্টর অমরনাথ চক্রবর্তীরও স্ট্রাইক করেছিল, আমারও মনে হয়েছিল যে ব্যাপারটা কি। তারপরে আরেকটু কিছু খোঁচাখুচি প্রশ্ন করতে গিয়ে বেরিয়ে পড়লো, তার তখন চোখ দিয়ে জল বেরোতে শুরু করলো। সেই যে জল বেরোনো শুরু করলো, সে যতক্ষণ তারপরে ছিলেন ততক্ষণ থেকে থেকে তার চোখ থেকে জল পড়ছিল। তার কথা হলো যে মেয়ে যে বিয়ে হয়ে চলে গেল, মেয়ে তো আর আমার থাকলো না, মেয়ে কি আর আমার থাকলো, সে তো পরের হয়ে গেল। অর্থাৎ কিনা এই যে মেয়ে বিয়ে হয়ে গিয়ে পর হয়ে গেল, সে চিরদিনের মতন হারিয়ে গেল, এই ফিলিংটা তার মধ্যে, এইটাই হলো গ্রিফ। সে মেয়ে বিয়ে হওয়ার পরে তার গ্রিফটা হয়েছিল। এবং সেই রুগীর মধ্যে পরে সিমটম যা নেওয়া হয়েছিল, সিমটমস এর মধ্যে হয়তো কিছু কয়েকটা স্ন্যাপচামিউরের সিমটম ছিল, যে নুন খেতে ভালোবাসে, এটা ওটা, কিন্তু তার খুব ক্যারেক্টারিস্টিক ন্যাট্রামিউর আসছিল না, যার জন্য ন্যাট্রামিউর দিতে পারছিলাম না আমরা। তো তার ফ্যামিলি হিস্ট্রি যখন নেওয়া গেল, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রিও নেওয়া হলো, সেইখান থেকে খুব সুন্দর ফ্যামিলি হিস্ট্রিতে, তার পাস্ট হিস্ট্রিতে তার সাইকোটিক দিকটা খুব প্রমিনেন্ট ছিল, এবং তার মেনস্ট্রুয়াল নেচারটাও আমার যতদূর মনে আছে যে মেডোরিনামের সঙ্গে মিল ছিল, এবং সেই সমস্ত দেখে তাকে মেডোরিনামই দেওয়া হয়েছিল। তো সাধারণত আমরা গ্রিফের পরে যদি আমরা, আজকাল অনেকে সিমটমস রেপার্টরির উপর বেস করে অনেকেই করেন, খোঁজেন, ওষুধ খোঁজেন। তো যদি আমরা সেইভাবে দেখতাম, তাহলে তার যা যা সিমটমস ছিল তাতে আমাদের মেডোরিনাম কোনোদিনই আসতো না, কেননা পজেশনের গ্রিফ রয়েছে। তো পজেশন ধরে, মেন ওই জায়গাটা ধরে তো আমরা কখনোই রেপার্টরিতে আমরা মেডো খুঁজে পেতাম না। কিন্তু যখন আমরা
তার বাকি ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, চিন্তা করলাম তার মাইন্ডে যে জায়গাটা আমরা তফাৎ পেয়েছিলাম যে তার কিন্তু চোখে জল খুব সহজেই চলে আসছে। এই যে সহজেই চলে আসে, এই জায়গাটা মেডোরিনামের সঙ্গে ন্যাট্রামিউরের পার্থক্য। তো বাকি যাই হোক, তো তার ন্যাট্রামিউরের অন্যান্য হয়তো সিমটমস ছিল কিছু কিছু, সেগুলো এখন আমার মনে নেই, কিন্তু সেগুলোর সঙ্গে যখন আমরা ফ্যামিলি হিস্ট্রিটা যোগ করলাম তখন আরো ক্লিয়ার হয়ে গেল। মানে তখন আমরা এই সাইকোটিক ব্যাকগ্রাউন্ডটা পেলাম, সাইকোটিক ব্যাকগ্রাউন্ডটার উপরেই মেনলি জোর দিয়ে আর আমরা মেডোরিনাম দিয়েছিলাম, এবং দেওয়ার পরে তার কিন্তু খুব ভালো দ্রুত ইমপ্রুভ করেছিল। তো মানে আমার যেটা বলার উদ্দেশ্য যে, হ্যালো, হ্যাঁ স্যার, শোনা তো যাচ্ছে, আমরা তো শুনতে পাচ্ছি। আর যদি কারো কিছু সমস্যা থাকে একবার জানান। আমি তো শুনতে পাচ্ছি স্যারের কথা ক্লিয়ার জি এখন। স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো কেসটাতে কিছু কিছু সিমটমস ন্যাট্রামিউরের ছিল এবং তার গ্রিফটা ছিল, সেগুলো ধরে আমরা কিন্তু কয়েকটা জায়গায় খটকা লাগছিল বলে আমরা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এবং সেখান থেকে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা তাকে মেডোরিনাম দিয়েছিলাম। মানে আমরা বলতাম ডক্টর অমন চক্রবর্তী তাকে মেডোরিনাম দিয়েছিলেন এবং তাতে সে দ্রুত ইমপ্রুভ করেছিল। তো এখান থেকে দুটো জিনিস আমার মাথায় এসেছিল বা আমি শিখেছিলাম, সেটা হলো যে সিমটমস শুধু দেখলেই হবে না, তার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় আমাদেরকে প্রেসক্রিপশন করতে সাহায্য করে। যে এখানে যদি আমরা শুধু সিমটম দেখতাম তাহলে হয়তো ন্যাট্রামিউরের বেশ কিছু সিমটম ছিল, একেবারে ছিল না তা না। তার ডিজায়ার অ্যাভারশনের জায়গাগুলো ছিল, তার গ্রিফের জায়গাটাই তো ন্যাট্রামিউর বা ন্যাট্রামিউরকে ইন্ডিকেট করছিল, কষ্টগুলো তারপর থেকে তো ইত্যাদি। তো অনেক সময় সেটার সঙ্গে আমরা যখন ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ডটা দেখি সেখান থেকে কিন্তু প্রেসক্রিপশন করলে আরো মানে এটা কারেক্ট হয় এবং সেটা আমাদের প্রেসক্রিপশনটা মোর হোমিওপ্যাথিক হয়। আর দ্বিতীয় জিনিস যেটা শিখেছিলাম যে মেডোরিনামের মধ্যে যে প্রচন্ড গ্রিফ আছে, সেটা গ্রিফ থেকে তার অসুস্থতা হতে পারে, এই জায়গাটা আমার কেসটা থেকে শিখেছিলাম। এবং তারপরে আমি অনেক রোগীর মধ্যেই পেয়েছি তাদের গ্রিফ আছে। আচ্ছা, এইটুক বলে এবারে আমি কিছু কম্প্যারিজনে চলে যাব। ন্যাট্রামিউরেরই কথা হচ্ছে, তো ন্যাট্রামিউরের সঙ্গে মেডোরিনামের কিছু কম্প্যারিজন যদি আমরা সিমটম ওয়াইজ কম্পেয়ার করি, তাহলে এই যে সান্ত্বনার জায়গাটা যেটা বললাম, তো ন্যাট্রামিউর কখনোই সান্ত্বনা পছন্দ করবেন না, সান্ত্বনা কখনোই সে বিরক্ত হবে। সান্ত্বনা দিলে পরে সে বলবে আমাকে বোঝাতে লাগবে না, এখান থেকে যা, একা থাকতে চাইবে সব সময়। মেডোরিনামেরও অনেক সময় সান্ত্বনা পছন্দ করে, আবার অনেক সময় করে না। কখনো ভালো লাগে, যেটা আগে বললাম, যে আবার অনেক সময় করে না, হয়তো একটু দেরি করে খানিকটা সময় বেরিয়ে গেলে তখন আবার সে সান্ত্বনা নেবে, ভালো লাগবে, তার মুডের উপর ডিপেন্ড করে। ন্যাট্রামিউরের চোখের জল কারোর সামনে আসবে না। ন্যাট্রামিউর রোগী বলবে আমি কারোর সামনে চোখ দিয়ে জল মানে আমার বের হয় না, আমি জল ফেলতে পারি না। আবার মেডোরিনামের ঠিক উল্টো, সে চেষ্টা করলেও চেপে রাখতে পারবে না, লোকের সামনে অন্যের সামনে জল ঠিক বেরিয়ে যাবে। ন্যাট্রামিউরের যদি কান্না আসেও, মানে সে কাঁদেও, সে প্রথমে কাঁদবে না, অনেক দেরিতে যখন কাঁদবে তখন সে প্রচুর কাঁদবে। আছে, দুটোই আছে, ন্যাট্রামিউর প্রচুর কাঁদে কিন্তু প্রথমেই কাঁদে। সে হয়তো চেপে রয়েছে ভেতরে, কষ্ট, দুঃখ, রাগ, অভিমান, আপনাকে বলছে না, তারপরে যখন অনেক কষ্টে সেটা বিভিন্ন কৌশলে আমরা বার করলাম, সে যখন বলছে, যখন বললো, বলার পরে তার চোখ দিয়ে জল বেরোনো শুরু হলো, তখন সে কিন্তু অনেক জল ফেলবে। কিন্তু প্রথমে সে হাইড করবে। এই হাইডিং নেচার বা কষ্ট দুঃখ চেপে রাখার জন্যই তার ডিপ সাই গুলো পাই। মেডোরিনাম কিন্তু চেপে রাখে না, অত সব বলে দেয় ভর করে, এবং যার জন্য মেডোরিনামের ডিপ সাই পাওয়া যায় না অত সহজে। মেডোরিনামের ডিপ সাই নেই। এই জায়গা দুটো তফাৎ। আচ্ছা, আর হচ্ছে
মেডোরিনাম কিন্তু গরম শেক বা গরমে জিনিসে আরাম। ন্যাট্রামিওর কিন্তু ঠান্ডাটাই পছন্দ করে। ন্যাট্রামিও যেরকম হট ড্রিঙ্কস অনেক সময় গরম পানীয় খেতে ভালোবাসে, ন্যাট্রামিও কখনোই চাইবে না। সমুদ্রের ধারে গেলে মেডোরিনাম ভালো ফিল করে, ন্যাট্রামিওর আবার সমুদ্রের ধারে গেলে বৃদ্ধি। আবার ড্যাম্প ওয়েদারে আমরা জানি যে সাইকোটিক ড্রাগস গুলো বা সাইকোসিসের বৃদ্ধি হয় ড্যাম্প ওয়েদারে। সুজাতে যেরকম আছে, মেডোরিনামে কিন্তু ড্যাম্প ওয়েদারে কোনো অসুবিধা হয় না। রাদার ন্যাট্রামিওর অনেক সময় বেশি বৃষ্টি বাদলার ওয়েদারে একটু বৃদ্ধি দেখা দিতে পারে, তবে ড্যাম্প হট ওয়েদারে। সাধারণত রাতের দিকে মেডোরিনামের বৃদ্ধি হয়, সাধারণত দিনের দিকে ন্যাট্রামিওরের বৃদ্ধি হয়, বিশেষ করে সকালে 9টা থেকে 11টা এই সময় ন্যাট্রামিওরের বৃদ্ধির সময়। আর এইগুলো হলো তফাতের জায়গাগুলো। এবার কমন কিছু আছে, যেরকম নুন খেতে দুজনেই ভালোবাসে, দুজনেই গরম সহ্য করতে পারে না বা গরম কাতর। ইরিটেবিলিটি, রাগ দুজনেরই আছে, একজন রাগ চেপে রাখে, একজন রাগ প্রকাশ বেশি করে। এই যে ভুলে যাওয়ার ব্যাপারগুলো দুজনের মধ্যেই আছে, ন্যাট্রামিওর মেডোরিনাম। হিস্ট্রি অফ গ্রিফ বা দুঃখের ইতিহাস দুজনের মধ্যেই পাবো, এই জায়গাগুলো কমন পাবো। মেডোরিনামের সঙ্গে থুজা, যেই চিন্তা ভাবনা নিয়ে আজ মেডোরিনামে আমরা এলাম, থুজার সঙ্গে মেডোরিনামের তফাৎ। দুটোই ডিপ অ্যান্টিসাইকোটিক মেডিসিন। মেডোরিনামে এই যে উদ্বেগ, উৎকণ্ঠার জায়গাটা, অ্যান্টিসিপেশন প্রচন্ড এবং সেটা প্রকট। থুজার মধ্যে সেরকম নেই। আর যদি থাকে, যেটুকু থাকবে, থুজা কিন্তু অতটা প্রকাশ করে না, শো করে না। থুজা বর্ষায় বাড়ে, সমস্ত কষ্ট বর্ষায় বৃদ্ধি। মেডোরিনামে সেটা নেই, বর্ষায় ভালো থাকে সে। তাড়াহুড়ো ভাবটা আমরা মেডোরিনামে পাবো। মেডোরিনাম সবসময় তাড়াহুড়ো, সবসময় যেন অন্যকে পেছনে ফেলে সে দৌড়ে যাবে। থুজা কিন্তু খুব মেপে কথা বলে, ধীর স্থির এবং কথাবার্তা খুব মেপে চিন্তা করে কথা বলে, আস্তে আস্তে। মেডোরিনাম ঠিক উল্টো, খুব বকবক করে। থুজার সমস্ত কষ্টগুলো সাধারণত বাঁ দিকে হয়, কিংবা লেফট আপার রাইট লোয়ার, অর্থাৎ উপরের বাঁ দিকে, নিচের পোর্শনে, নিচের পায়ের দিকে ডান দিক। লেফট আপার রাইট লোয়ার, আর না হলে বাঁ দিক। মেডোরিনামে আমরা ডান দিকেই সাধারণত সমস্ত কষ্টগুলো পাই। তার বুকে ব্যথা, পেটে ব্যথা বা বাতের যন্ত্রণা, মাথায় কষ্ট ইত্যাদি। অল্পেই চোখে জল আসা মেডোতে পাবো, এটা যেরকম ন্যাট্রামিওরে পাই না, আমরা থুজাতেও পাবো না। তবে থুজা কিন্তু গান শুনলে চোখে জল চলে আসে। অনেক সময় থুজার রোগী বলবে গান শুনলে চোখে জল আসে। হ্যাঁ, এটা মেডোরিনামের আবার এরকম না। মেডোরিনামের তার রাগ, অভিমান, দুঃখের তার অল্পেই চোখে জল চলে আসবে। মেডোরিনাম গরম হট ড্রিঙ্কস পছন্দ করে, থুজা করে না। গরম শেকে আরাম, থুজাতে গরম শেকে বৃদ্ধি। দুজনেই গরম, দুজনেই আবার মরা মানুষের স্বপ্ন দুজনেই দেখে। খোলা বাতাস দুজনেই পছন্দ করে। তবে মেডোরিনাম যেন ফ্যানের হাওয়াটা বেশি চায় সে, বিশেষ করে কোলাপ স্টেজে, যেটা কার্বোভেজের সঙ্গে তফাৎ। অনেক সময় সাইকোটিক বেসের উপর বেস করে ফ্যানের হাওয়ায় তার আরাম, ফ্যানের হাওয়া চাইছে কোলাপ স্টেজে। এটা আগের দিন ডক্টর রঘুনাথ ঘোষ বলছিলেন যে কার্বোভেজ দেওয়ার পরে, এটা ডক্টর জে এন কাঞ্জিলালের একটা
আর্টিকেলে লেখায় আছে, সেটা আর একটা মেডোরিনামে কেস উনি দিয়েছিলেন, যে ওখানে কোলার স্টেটের একটা পেশেন্ট পেয়েছিলেন, সেই ছেলেটির ঠিক সব টিপিক্যাল কার্বোভেজের মতো সিমটম, কিন্তু কার্বোভেজ দিয়ে ফেল। কার্বোভেজ উনি 200 থেকে শুরু করে বোধহয় 10 না 50-এর মধ্যে গেছিলেন, কিন্তু কিছু লাভ হচ্ছে না। এবং বলছেন যে যত উপরের শক্তিতে যাচ্ছি তত যেন ওর মেয়াদটা, ভালো থাকার মেয়াদটা কমে আসছে। প্রথমে যেটা 1-1.5 ঘন্টা ছিল, তারপরে সেটা 8 ঘন্টা হলো, তারপরে সেটা 10 মিনিট হলো, তারপরে সেটা 2 মিনিট হলো, এরকম। তো উনি একরকম মানে ভেবেছিলেন যে আর বাঁচানো যাবে না কেসটাকে। তারপরে ওনার মাথায় স্ট্রাইক করে যে এই রুগীটার যে বাতাস চাইছে, এই বাতাস চাওয়াটা উনি মেডোরিনামেও পড়েছিলেন। এবং তখন উনি ছেলের বাবাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, চেপে ধরে ভালো করে, যে আপনি লুকোলে আপনার ছেলের ক্ষতি, আপনার ছেলের ভালো চান, তাহলে লুকোবেন না, সত্যি সত্যি বলবেন আপনার পূর্ব ইতিহাসে কিছু আছে কিনা, এরকম গনোরিয়ার কেস জিজ্ঞেস করেছেন। তখন পেয়েছিলেন যে হ্যাঁ, আমার গনোরিয়া হয়েছিল এক সময়। সেটার উপর বেস করে উনি তখন মেডোরিনাম দিয়েছিলেন। এবং খুব আশ্চর্যজনক ভাবে সেই কেসটা, যেটা মরা অবস্থায় ছেলেটা, সে সুস্থ হয়ে উঠেছিল এবং দীর্ঘদিন তারপরে বেঁচে ছিলেন। এবং ডক্টর জেন কাঞ্জিলালের কাছে তাকে দেখেছিলেন, তার 10-15 বছর বয়স মানে পরেও তার কাছে ওষুধ নিতে আসতেন। তো এই যে মেডোরিনামের কাজ, এই জায়গাটাও একটা প্রেসক্রিপশন। তো আমরা যখনই এই যে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড পাবো, তো অনেক ওষুধ অনেক সময় ফেলিওর হচ্ছে, আমরা সমস্ত সিমটম দেখে দিচ্ছি কিন্তু ওষুধ ফেলিওর হচ্ছে। যেটা আমাদের ডক্টর হ্যানিম্যানের মায়াজাম আবিষ্কারের ইতিহাসটা এইভাবেই, যে সিমটমস সব মিলে ওষুধ দিচ্ছি আমরা, ফেলিওর হচ্ছে, তাহলে কি ব্যাপার। তো এইরকম সাইকোটিক ব্যাকগ্রাউন্ড যদি থাকে, তার সঙ্গে 2-1টা এরকম সিমটম আমরা মেডোরিনামে পেয়ে গেলাম, তখন মেডোরিনামের কথা আমরা চিন্তা করবো। এবং মেডোরিনাম খুব আশ্চর্যজনক ভাবে কাজ করে। তো থুজা আর মেডোরিনামের যেটা বললাম তফাৎগুলো, কার্সিনোসিনের সঙ্গে মেডোরিনামের একটা তফাৎ আমি বলি। আচ্ছা, থুজার সঙ্গে মেডোরিনামের আরো কিছু কথা আছে। দুজনের মধ্যে আমরা দেখি ডিলিউশন, তবে ডিলিউশন গুলো একটু একটু ফারাক আছে। থুজার মধ্যে আমরা বেশিরভাগ পাই ফিক্সড আইডিয়া এবং শরীর রিলেটেড। তার মনে করে তার হাত পা গুলো কাঠের, বা পেটে যেন কিছু জীবজন্তু রয়েছে, বা তার অবান্ত বিশ্বাস কিছু থাকে। এরকম একটা কেস আমি বলেছিলাম এর আগের দিন, বোধহয় থুজা পড়ানোর দিন, যে লোকটি 30 বছর আগে ধান চাবিয়েছিল, ধানের একটা খোসা তার গলায় আটকে ছিল, সেটা তার গলায় ফুটেছিল। এবং তারপর থেকে ওখানে একটা তার সেন্সেশন যেন কিছু ফুটছে, কিছু বিঁধছে, এবং সে মনে করে যে না, এখনো ওখানে বিঁধে রয়েছে সেখানটা। এই ধরনের বিশ্বাস। বা এক রুগিনী বলছেন, এটা আমার আর এক বন্ধুর কাছ থেকে শোনা, আজকে আছেন কিনা জানি না। হ্যালো। হ্যাঁ স্যার, কন্টিনিউ স্যার। ডক্টর লবচন্দ্র কোলে, উনি আমাকে ওনার একটা রুগীর কথা আমি শুনেছিলাম, এটা সুজাত এখানে কম্পারিজনে আলোচনায় বলছি আর কি। যে ওনারা বলেছিলেন সে রোগিনীর ধারণা হয়েছিল তার হজমের প্রবলেম ছিল। তো বয়স্ক মহিলা, খুব বৃদ্ধা, তার বৌমা তাকে স্নান করিয়ে দিতেন, এবং স্নান করানোর সময় তার গায়ে হাতে পায়ে ডলে দিতেন পরিষ্কার করার জন্য। তো ওনার মনে হয়েছিল বৌমা আমার পেটে ডলে দিয়ে আমার নাড়িটাকে সরিয়ে দিয়েছে। আর উনি সব জায়গায় খালি ওই কথাই বলে বেড়াতেন যে বৌমা আমার এই নাড়ি সরিয়ে দিল, তাই জন্য আমার এই হজম হয় না, গ্যাসের প্রবলেম হয়, হ্যান ত্যান এইসব। দিস ইজ অলসো এ ডিলিউশন। এইটা থুজার ডিলিউশন এরকম হয়। মেডোরিনামের ডিলিউশন গুলো ঠিক এরকম পাই না আমরা। মেডোরিনামে সাধারণত আমরা পাই যেন কেউ আড়াল থেকে তাকিয়ে আছে, কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে, কেউ যেন কানে ফিসফিস করে কিছু বলছে। এই ধরনের জিনিসগুলো আমরা মেডোরিনামে পাই।
আর টাইমের একটা ব্যাপার, থুজার টাইম 3 AM অ্যাগ্রাভেশন, 3 PM অ্যাগ্রাভেশন। মেডোরিনামের সাধারণত সন্ধ্যের পরে একটা বৃদ্ধি হয়, তবে 2 AM to 4 AM এ বৃদ্ধি থাকে, যেটা ডক্টর ক্লার্ক পেয়েছেন, আমরা অনেক সময় পাই। আর কেন্টের রেপার্টরিতে স্টমাক চ্যাপ্টারে রাখা আছে স্টমাক পেনের আন্ডারে 2 AM রাত্রি 2টার সময় বৃদ্ধি, সেখানে মেডোরিনাম। এই গেল টাইমের। থুজা আর মেডোরিনামের ডিফারেন্স বললাম। এবার মেডোরিনামের সঙ্গে কার্সিনোসিন। মেডোরিনামের সঙ্গে কার্সিনোসিনে অনেক সময় কনফিউশন হতে পারে। দুজনেরই ভয়ভীতি আছে, ভূতের ভয়, অন্ধকারের ভয়। অ্যান্টিসিপেশনের জায়গাটা আমরা দেখলাম যে খুব গায়ে গায়ে। থুজাতে এই মেডোরিনামেও যেরকম অ্যান্টিসিপেশন, সে খুঁজতে বেরিয়ে যাচ্ছে। কার্সিনোসিনেও আছে, তার আসতে দেরি হলে খুব উদ্বিগ্নতা খুব বেড়ে যায়। গ্রিফের হিস্ট্রিও পেতে পারি। এবং এই যে উবুর হয়ে শোয়া, মেডোরিনামেও আছে, কার্সিনোসিনেও আছে। তফাতের জায়গাগুলো কি? অবশ্যই অ্যান্টিসিপেশনের মাত্রাটা মেডোরিনামে অনেক বেশি। মেডোরিনামের রোগী সিম্প্যাথেটিক হবে, কিন্তু অতটা সিম্প্যাথেটিক হবে না, যেটা কার্সিনোসিনের হচ্ছে প্রচন্ড দয়া মায়া বা সহানুভূতিশীল। মেডোরিনামেও আছে সিম্প্যাথি, কিন্তু অতটা তীব্র নয়। কার্সিনোসিন ন্যাট্রামিউরের মতনই কনসোলেশন মোটেই পছন্দ করে না। মেডোরিনাম অনেক সময় কনসোলেশন দেওয়ার পরে বা তাকে সান্ত্বনা বা বোঝালে, সান্ত্বনা দিলে সে একটু পরে ঠিক হয়ে যায়, শান্ত হয়ে যায়। যেটা বলেছিলাম যে ওই তার চেঞ্জেবল মুড বলে সেটা হয়। মেডোরিনাম যতই রেগে যাক ডিস্ট্রাকটিভ হয় না। কার্সিনোসিনের পেশেন্ট প্রচন্ড রেগে গিয়ে জিনিস ছুঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা এই সমস্ত করতে পারে। কার্সিনোসিনের রুগী যত চট করে চোখে জল আসে না। তার চোখে জল আসতে পারে অন্যের কষ্ট দেখে, হয়তো সে তার কষ্টের সিনেমায় কষ্টের সিন দেখলে চোখে জল আসে, সেগুলো হতে পারে, সেগুলো সহানুভূতির জন্য হয়। কিন্তু আদারওয়াইজ সাধারণ সাধারণ ব্যাপারে চোখে জল আসে ঝট করে, এটা মেডোরিনামেই আমরা পাই, কার্সিনোসিনে পাই না। মেডোরিনামের মধ্যে আমরা মুডের পরিবর্তনশীল পাই, কিন্তু অন্য কোনো জায়গায় চেঞ্জ পাই না। কার্সিনোসিনে আমরা চেঞ্জেবিলিটি পেতে পারি। চেঞ্জেবিলিটি যেরকম খাওয়া দাওয়ার ব্যাপারে। এক ছেলে বলছে, সে আমার মা মানে ছেলে মা বলছে যে আমি সকালবেলা জল খাবারে যদি একটা সবজি করি আর সেটাই যত রেখে দিলাম, দুপুরে যদি ছেলেকে দিই, ছেলে বলবে না অত খেয়েছি সকালে, আমার মন ভরে গেছে, আর খাবো না। সে মাংস খেতে ভালোবাসে, দুপুরবেলা সে মা মাংস করেছে, মাংস হয়তো 2 পিস খেলো। এবার বিকেলবেলা রাত্রের খাবারে যদি তাকে মাংস দেওয়া হয়, কার্সিনোসিনের ছেলে সে বলছে যে না খেলাম তো দুপুরে, তাতে কি হয়েছে, এখন খাবি না, তুই তো মাংস ভালোবাসিস। না, আমার মন ভরে গেছে। একদম এই কথা, আমার মন ভরে গেছে। তো তখন তার নতুন চাই, তার মানে তার প্রত্যেকটা মেনুতে তার কিছু একটা নতুন চাই। এই যে নতুনত্ব চাই সবসময়, চেঞ্জেবিলিটি। এটা ঘর সাজানোর ক্ষেত্রেও দেখেছি অনেক রোগীর মধ্যে, তারা এবার রোগিণীর মধ্যে যারা নিজের বাড়ি ঘর সাজাচ্ছেন, তারা ফার্নিচার পর্যন্ত কিছুদিন অন্তর অন্তর এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে আরেক জায়গায় এরকম করতে থাকে। তার জন্য মনোপুত হচ্ছে না। এই যে চেঞ্জেবিলিটি, এই জিনিসগুলো হচ্ছে কার্সিনোসিনের মার্ক। এইগুলো আবার মেডোরিনামে পাবো না। মেডোরিনামের ওই সমস্ত অত ধৈর্য নেই, অত সময়ও নেই ওইসব করবে। ট্রাভেলিং ডিজায়ার, প্রচন্ড ঘুরতে বেড়াতে ভালোবাসে, কার্সিনোসিন মেডোরিনামে পাবো না। আবার ফাস্টিডিয়াসনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সময় মেডোরিনামে পেতে পারি। আবার কিন্তু এটা কার্সিনোসিনের লেভেল অনেক হাই। কার্সিনোসিন প্রচন্ড খুঁতখুঁতে, পরিষ্কার পরিচ্ছন্নতা বাতিক, নোংরা একদম দেখতে পারে না। আচ্ছা, আর এই জায়গাগুলো তফাৎ। আষ্টে দুর্গন্ধ
যেটা সাদা স্রাবে বা ইয়ে করে দিয়েছে মেন্সে ইউরেথ্রাল ডিসচার্জ, এইগুলো পেতে পারি আমরা মেরোইনামে। কার্সিনোজেনের সেরকম একটা মার্ক নয়। ঝড় বৃষ্টি দেখতে খুব ভালোবাসে, এরকম যদি পাই দুটো মাত্র ওষুধ আছে, কার্সিনোসিন আর সিপিআর। ঝড় বৃষ্টি হলেই সে বাইরের দিকে ছুটবে, দেখতে যাবে। মেডোরিনামের উল্টো, সাধারণত অনেক সময় বলবে কিছুই হয় না, না ঝড় বৃষ্টি দেখলে হলে পরে তেমন কিছু ভয়ও পাবো না, কিন্তু অনেক সময় আবার খুব ভয় পাওয়া যায়, মানে ঠিক উল্টোটা পাওয়া যায় যে ঝড় বৃষ্টিতে তার ভয় আছে। বমির জায়গাটা আমরা মেডোরিনামে পাই যে থ্রু আউট দ্য প্রেগনেন্সি একটা বমি, সে কিছুই খেতে পারে না, খালি বমি পায়। অনেক রোগী আজকাল বমির ওষুধ খেয়ে আসেন, তাদের মধ্যে পাওয়া যায় বলবে যে হ্যাঁ ডাক্তারবাবু 3 মাস 4 মাস অব্দি খুব বমি হতো, তারপরে থেকে কমেছে। কমেছে কি করে? আপনি কি কোনো ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, ট্যাবলেট খেতাম, তারপরে আর কি বমিটা হতো না, কিন্তু বমি বমি ভাবটা থাকতো। কিছু খাওয়ার গন্ধ বা খেতে গেলে বমি বমি ভাবটা থাকতো, কিন্তু ওষুধ ট্যাবলেট খেতাম সেই হতো না। তো এই জায়গাটা জুনিয়র বন্ধুদের প্রত্যেকেই আর কি বলা প্রয়োজন যে রোগীকে প্রশ্ন করার সময় কিন্তু এই জায়গাগুলো দেখে নেবেন, তাহলে সেই রোগীর কিন্তু টিল ডেলিভারি বমি বমি ভাব ছিল, কিন্তু তিনি ট্যাবলেট খেতেন বলে তার বমিটা হতো না। এটাও কিন্তু হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আপনি একটু একজন হয়তো আনমিউট করেছিলেন। তো এই জায়গাটাও মেডোরিনাম হতে পারে। আর কার্সিনোসিনে আমরা পাই ঠিক এরকম পাবো না। কার্সিনোসিনে হচ্ছে রাউন্ড দ্য ইয়ার তার একটা ভমিটিং টেন্ডেন্সি, সকালবেলা বিশেষ করে উঠলে পরে তার বমি বমি ভাব, সারা বছর যেন একটা বমি বমি ভাব থাকে, এরকম কার্সিনোসিনে পাওয়া যায়। তো এই দুটো তফাৎ। তাহলে মেডোরিনামের সঙ্গে থুজা, মেডোরিনামের সঙ্গে ন্যাট্রামিয়া, মেডোরিনামের সঙ্গে কার্সিনোসিন, এই তিনটে তফাৎ গুলো বলে গেলাম। এছাড়া আরো অনেক ওষুধের সঙ্গে তফাৎ করা যায়। মূল মেন ড্রাগ গুলো, যেগুলো বড় বড় ড্রাগ, সেই জায়গাগুলো বললাম। পালসেটিলার সঙ্গে অনেক সময় কনফিউশন হতে পারে যে প্রচন্ড চোখে কথায় কথায় জল আসছে, কিন্তু পালসেটিলাও পরিবর্তনশীল, চেঞ্জেবল মাইন্ড। মেডোরিনামও চেঞ্জেবল মাইন্ড। তবে পায়ের তলায় জ্বালান দুটোতেই থাকতে পারে। তবে মেডোরিনামের উদ্বিগ্নতার লেভেল, তাড়াহুড়ো, সবসময় আশঙ্কা, এই যে জায়গাগুলো, এইগুলো পালসেটিলায় পাবো না। পালসেটিলা খুব স্থির। পালসেটিলা কিন্তু প্রচন্ড শান্ত কোমল মেজাজের। সে কাঁদে কেন? তার চোখে জল আসে তার কোমল স্বভাবের জন্য। সে খুব সেন্সিটিভ, অল্পতেই তার মনে লাগে, সে চোখ দিয়ে জল পড়ে, একটু কাঁদলো, কনসোলেশন দিলে তার সবসময় ভালো লাগবে, সে ঠিক শান্ত হয়ে যাবে। মেডোরিনাম কিন্তু শুধু চোখ দিয়ে জল পড়বে, তার সঙ্গে তার রাগটাও প্রকাশ করবে। সে কিন্তু ঝগড়া করে, রাগ প্রকাশ করে, যেটা পালসেটিলা কখনই করবে না। তার মনের ভেতরে রাগ হলেও, ইরিটেবিলিটি থাকলেও সে কিন্তু প্রকাশ করবে না। পালসেটিলা ইল্ডিং নেচারের, অর্থাৎ খুবই নিরীহ গোছের। মেডোরিনাম মোটেই নিরীহ গোছের নয়। মেডোরিনাম রাদার সবসময় নিজেকে বড় কিছু বা বিরাট কিছু সেরকম একটা জাহির করারই চেষ্টা করে। আর এই যে গরম পানীয় পছন্দ অনেক সময় আমরা মেডোরিনামে পেতে পারি, কিন্তু পালসেটিলা কখনোই করবে না। পালসেটিলার থার্স্টলেস হয়, তার সঙ্গে তার ঠান্ডার প্রতি ক্রেভিং থাকে, ঠান্ডা চাই। তো এই অবধি বললাম, এই অবধি বলে আজকে শেষ করছি। এরপরে
কারো যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন পর্বে চলে যাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, ডক্টর রঘুনাথ ঘোষ তো বলবেন এরপরে। দিবেন, আমি হেলদি বলছি। আচ্ছা ঠিক আছে স্যার, একটি সুন্দর একটি আলোচনা শুনলাম, মেয়েটাকে নতুনভাবে চিনছি স্যার। আর এরপর আমি অমরনাথ স্যারের কাছে একটু জানতে চাইছি যে এরপর আমি কি রঘুনাথ স্যারকে কন্টিনিউ করব? না, আমি একটু বলবো এই জায়গাটাও মানে ঠিক একটু বাদ রেখে গেছে, মানে আমার জিনিস মতো রেখে গেছে সম্ভবত। হুম। এই যেটা ওই যে ন্যাট্রামিউরের মাইন্ড সাইকোটিক বেস মেডোরিনাম, এই যে প্রেসক্রিপশনটা, এটা নিয়ে দু একটি কথা বলতে হবে আমাকে, না বললে অপূর্ণ থেকে যাবে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জেন কাঞ্জিলারের প্রেসক্রিপশন, যেটা আমাদের উল্লেখ করা উচিত ছিল। এবং উত্তরাধিকার সূত্রে আমরা তার ছাত্র তপন কাঞ্জিলাল, সেই সোর্স থেকে আমরা পেয়েছি। আমাদের ইউনিটের সব ছেলেই এর ব্যবহারটা জানে, কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে দেখা যাচ্ছে কি যে প্রথাগত যে আমাদের নিয়ম যেটা হচ্ছে কি যে যে মেডিসিনের সিমটম পাবো, বিশেষ করে মেন্টাল সিমটম পাবো, সেই মেন্টাল সিমটমের উপর ভিত্তি করে যোগ করে রেপার্টারেশন করে আমরা দেব। এই যে ধারণা যেটা, এই ধারণাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফিক্সড আইডিয়া। আমি আরো এর বিস্তারিত আমি অনেক ব্যাখ্যা দিতে পারি আজকে অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে, সেটা আমি আজকে যাব না। এই যে ব্যাপারটা হচ্ছে, এইখানে আমরা যখন এটাকে শুনি তখন একটু তাজ্জুবই আমি হয়ে গেছিলাম, যেটা কি করে সম্ভব। এটা তো অসম্ভব ব্যাপার, যেখানে ন্যাট্রামিউরে মেন্টাল সিমটম পাচ্ছি আর সেখানে সাইকোটিক বেস হলে পরে ন্যাট্রামিউ না দিয়ে মেডোরিনাম দেবো, এরকম ঘটনাটা কি করে সম্ভব। এখন যেহেতু জেন কাঞ্জিলাল সাহসও পাচ্ছি না, তারপর যখন আমি তপন কাঞ্জিলালের চেম্বারে বসে যখন আমি দেখতে শুরু করলাম এই ধরনের কেসগুলো, তখন আমার ভ্রান্তি কেটে গেল। কারণ ওষুধ দেওয়ার পর যখন দেখছি হেরিং ল ফলো করছে বা কেন্টের কিউরেটিভ অবজারভেশন গুলো ফলো করছে, সেখানে তো আপত্তি থাকার কিছু নেই। ল স্যাটিসফাই করছে তার আরোগ্যকে, সেখানে ভুল হতেই পারে না। তখন জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম। তো প্রথমে তো সিমটোম্যাটিক্যালি বোঝার চেষ্টা করেছি, পরবর্তীকালে আমরা ম্যাজমেটিক অ্যাপ্রোচ যখন বুঝলাম তখন আর অসুবিধা কিছু হয় না। এই যে জায়গাটা যেটা, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং এইখানে যদি আমরা এরকম মানে কি ওই সোজা কথায় মানে সিমটমের উপর শুধু ভিত্তি করে যদি আমরা ওষুধ দেই এই জায়গাটা, তাহলে কিন্তু আমরা আটকে যাব। যার জন্য যেই চ্যালেঞ্জ বারবার বলেছেন যে সিমটমের উপর শুধু ভরসা করলে হবে না, তার ম্যাথমেটিক জায়গাটাও দেখতে হবে। তো ফলে এই জায়গাটা যদি আমরা না দেখি, ম্যাথমেটিক মিনিমাম যদি না হয়, তাহলে আরোগ্য হবে না। সেটা কেন কিন্তু বহু জায়গায় বলেছেন। আমি একটা জায়গায় উল্লেখ করি বোঝার সুবিধার জন্য, সেটা হচ্ছে সুজার 4 নম্বর প্যারাগ্রাফ। সেখানে তিনি পরিষ্কার বলেছে সাইকোটিক অ্যাজমার ক্ষেত্রে বা সাইকোটিক ট্রাবলসের ক্ষেত্রে আর্সেনিকে সারবে না। মানে আর্সেনিকে সেই ম্যাথমেটিক গভীরতা, মানে সাইকোটিক মাঝমের গভীরতা সেরকম নাই। এই গভীরতাগুলো কিন্তু মাপার জিনিস নয়, ফিতে দিয়ে মাপা যায় না বা দাড়িপাল্লাতেও মাপা যায় না। এগুলো কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতা এবং অনুভবের জায়গা, অনুভূতির জায়গা। এই জায়গাটা হচ্ছে মূল ব্যাপার। আবার অনেকে একটা কথা বলেন যে আপনি যদি অনেকেই বলে এরকম যে রেপার্টারি আমরা যখন করছি, যখন তারা বলছে আমরা রুব্রিক ঠিক ঠিক বার করতে পারলে ওষুধ একদম অটোমেটিক হয়ে যাবে। এবং শুধু তাই না, সেখানে ম্যাথমেটিক কভারিংও হয়ে যাবে, হয়ে গিয়ে সেরে যাবে। না বন্ধু, এই জায়গাটা কিন্তু তার উদাহরণ ঠিক তার অপোজিট। এইবার হচ্ছে কি যে এই যে আমরা যে আহ, নেব, এই যে পেশেন্টের আমরা সিমটমটা নেব, এই ধরনের গ্রিপ নিয়ে কথাটা বলছি। আমাদের সোশ্যাল একটা প্রেজুডিস আছে যে বাবা মা মরে গেছে বা বাবা মারা গেছে কি সন্তান মারা গেছে, তো গ্রিপ তো পাবেই। মানে আমরা ধরেই নিয়েছি যে গ্রিপ পাবে, মানে শোক পাবে, দুঃখ পাবেই। এটা আমরা ধরেই নিয়েছি, এটা সোশ্যাল প্রেজুডিস। কিন্তু আমরা ক্লোজ পর্যবেক্ষণ করে দেখেছি যে না, সবাই কিন্তু সে দুঃখ পায় না। হ্যাঁ, এবার দুঃখটা সমানভাবে পায় না। দেখবেন একই বাড়িতে সমান ক্ষতি হলেও দেখবেন কেউ গড়াগড়ি খাচ্ছে, কেউ আড়ালে গিয়ে চুপচাপ কাঁদছে, কেউ ফোঁপাচ্ছে। হ্যাঁ, কেউ চুপচাপ আছে, কাজগুলো সে এই এটা নিয়ে আয়তো, ওটা নিয়ে আয়তো, তাড়াতাড়ি কর, এইগুলো সব করতে হবে, এই জায়গায় যেতে হবে, সে কিন্তু কর্তব্য তার করে চলেছে। এখানে একটা ঘটক একটা খুব দারুণ কথা বলেছে যে সুস্থ মন যার, সে কিন্তু এই মৃত্যুতে ভেঙে পড়বে না, সে তার কর্তব্যগুলো যথারীতি করবে। এই কথার যুক্তিটা কোথায়? যুক্তিটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে দেখছি মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু আমাদের হবেই হবে, মৃত্যু কেউ আটকাতে পারবে না। এটা যখন আমরা জানি, যখন তো তাহলে মৃত্যু হওয়ার পর আমার মনকে তো আমরা সান্ত্বনা দিতে পারি না। তারপরে আমরা রিজন গিফটেড হচ্ছি না, যুক্তিবাদী হচ্ছি না, যুক্তিবাদী হতে পারছি না। 9 নম্বর অ্যাপোরিসিজমে কিন্তু হ্যানিম্যান
সেই কথাটাই বলেছেন যে সুস্থ সুস্থ মনের সুস্থ মনের পরিচয় হবে, তার যুক্তি থাকবে, তার যুক্তি থাকবে এবং হায়ার পারপাস অফ লাইফ মানে মহত্তর কাজে তার এই দেহযন্ত্রটিকে বা সুস্থ দেহযন্ত্রটিকে সে নিয়োগ করবে বা করবে। সেই দিক থেকে যদি বিচার করি তাহলে এখানে কিন্তু হচ্ছে আবেগ তাড়িত, যুক্তি তাড়িত নয়, যুক্তি নেই এখানে। এই জায়গাটাতে যেহেতু যুক্তি নেই, এটাই কিন্তু অসুস্থতা। এবং ঘটক এই কথাটা বলেছেন যে যারা সুস্থ মানুষ তারা কখনোই শোকের দ্বারা কাতর হবে না, তার সমান ক্ষয়, তার লস হয়েছে, সবকিছুই হয়েছে, তবু সে হবে না। এবার পরবর্তী জায়গাটায় আসি, আমাদের যে যেটা ধারণা যে কেউ মারা গেলেই আমরা গ্রিফ হবে বা শোক হবে, এই ধারণাটা কিন্তু সঠিক নয়। যেমন এই কেসটা যেটা অন্য বলেছিল, এই কেসটা শেষ পর্যন্ত হাতছাড়া হয় চুলকানির জন্য। ভয়ঙ্কর চুলকানি পরবর্তীকালে বেরিয়েছিল। সে চুলকানি প্রায় 2.5-3 মাস ধরে সে চুলকানি কোনোভাবেই কমাতে পারা যাচ্ছিল না। কমাতে যাবে কি করে, অ্যাকচুয়ালি মানে বহু বছরের আবর্জনা বেরোচ্ছে তো। যাই হোক, তাকে বোঝানো যায়নি, তিনি চলে গেছেন, কিন্তু তিনি তাকে এখনো দেখতে পাই, এখন আর খুঁড়িয়ে হাঁটেন না, এইটুকু আমি দেখতে পাই তাকে। এবং দেখার অনেক সময় ডাক্তারবাবু বলে নমস্কার করেন, তার বিষয়ে কথা বলেন, কেমন আছে, হ্যাঁ আপনি কেমন আছেন, ভালো আছে, এর বাইরে আর তার সঙ্গে কথা হয় না। এইখানে একটা ব্যাপার আছে, যখন ধরি তখন কিন্তু আমাদের মনে একটা শোক এসেছিল, সেটা অন্য তো বললো ঘটনাটা, যে এই যে আমরা তাহলে এটাকে গ্রিপ ধরবো কেন। আমাদের ডক্টর কেসি দাস একটা জায়গায় বলেছেন, আমাদের বলতেন যে গ্রিপ বলতে বোঝায় ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার, চিরদিনের জন্য কোনো কিছু হারাবার বেদনাকে বলে গ্রিপ। এটা কেসি দাস বলেছেন। এই পর্যন্ত আমাদের শিক্ষাটা হয়েছিল। পরবর্তীকালে আমরা শিক্ষাটা কি পেলাম, যেই চ্যানেল আমাদের কি দিলেন, তিনি বলছেন যে সেই সিমটম গুলোকে নেব যে সিমটম গুলোকে মায়াজমেটিক বৈশিষ্ট্য থাকবে, যদি সেটা না থাকে তাহলে সেটাকে নেওয়া যাবে না। ফলে এখানে তাহলে হচ্ছে এই যে এক্সাইটিং ফ্যাক্টরটা যেটা আছে, এই এক্সাইটিং ফ্যাক্টরের মধ্যে কি, তার সন্তান হারানোর বেদনা। তার মানে কি, সন্তানের অভাব বোধ। অভাব বোধ কাকে বোঝায়, ডেফিসিয়েন্সি কাকে বোঝায়, সোরাকে ইন্ডিকেট করে। ফলে ব্যাপার হচ্ছে যে কোনো কিছু যদি আমরা সিমটমকে গ্রহণ করি, হ্যাঁ, সেই সেই সিমটমকে যদি আমরা একটু আস্তে আস্তে ঢুকতে যাই ভেতরে, ঢুকে গিয়ে যদি আমরা কোনো বৈশিষ্ট্যের কাছে যদি আমরা গিয়ে আটকে যাই, তখনই বুঝবো মায়াজমেটিক বৈশিষ্ট্য, তখনই বুঝবো আমরা যে এই সিমটমটা আমার দরকার আছে। এবং একটা কথা কি, হ্যানিম্যান তো 153 আনকমন পিকুলার সিমটম বলেছেন। আপনি একটু সামনে মাথায় ভাবুন না, কোনো সিমটমে বিশেষ বৈশিষ্ট্য না থাকলে তাকে কি আনকমন বলা যায়? কখনোই বলা যায় না। আমরা এই জায়গাটা মারাত্মক ভুল করে বসি, আমরা কিন্তু এই জায়গাটা ভাবি না। তার ফলে এইরকম, তার মানে হোমিওপ্যাথিতে কোনো রকম ধরা বাঁধা ছকে চলবে না। এখানে মৃত্যু না হলেও মৃত্যু শোক আছে, যেটা এই কেসটা থেকে আমি বললাম। তারপরে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ হতে হবে, প্রতিটি জায়গায় আমাদের ভাবনা চিন্তাগুলোকে যুক্তিবাদী করতে হবে, যুক্তিবাদী ভাবনা চিন্তা করতে হবে, তবে আমরা এগোবো। কোনো স্টিরিও টাইপ নয়, অমর চক্রবর্তী বলেছে কি অর্ণব বলেছে, হ্যাঁ অতএব এইটাকে আমরা মুখস্থ করে এটা সব জায়গায় প্রয়োগ করবো, এইরকম ভাবনা কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে অচল। আমাকে দেখে নিতে হবে যে আমাদের যে ধারণাগুলো সেইগুলো বাস্তবে সেগুলো পেশেন্টের মধ্যে পাচ্ছি কিনা, প্রয়োগ করার পর সেটা সফল হচ্ছে কিনা, এই এত কিছুর পর তবে গ্রহণ করবেন। হোমিওপ্যাথি এটা বিজ্ঞান, এটা হচ্ছে ধর্ম নয় যে আমাকে অনুগমন করতে হবে। এখানে প্রতিটি জায়গায় যুক্তি এবং নীতির দ্বারা আমাদের চলতে হবে। এইটা বলার জন্য আমি একটু ডিস্টার্ব করলাম। সাধারণত আমি একজন বক্তার উপর আমি বলি না, যেহেতু এটা জেন কাঞ্জিলালের একটা ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে, সেই জন্য আমি কথাটা বললাম। ধন্যবাদ। এরপরে আমাদের বলবে কেন, রঘু বলবে। ধন্যবাদ স্যারকে। আমি রঘুনাথ স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। রঘুনাথ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, কিছু নেই। ঠিক আছে। আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তবে আজকের বক্তা অন্য চক্রবর্তী যেভাবে মেজরিনা মসুদটা সম্পর্কে তুলে ধরলেন, সত্যি আশ্চর্য। এবং আমাদেরকে এইভাবেই ভাবতে হবে। উত্তর আমেরিকার যে বৈশিষ্ট্যমূলক পার্থক্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যমূলক পার্থক্যগুলোকে আমাদের ভালো করে বুঝে নিতে হবে। বলার কিছু নেই, তবুও একটু বলে যাই। মেজরিনামের মনটা কিন্তু ভীষণ, এবং এরা বড়ই ভীরু।
যার জন্যে এরা নিজেদেরকে পাপী বলে মনে করে, যেন আমি কত পাপ করেছি। তারা কিন্তু কোনো রকম প্রত্যুত্তরে যায় না, চুপ করেই গেল, কিন্তু ওই আত্মগ্লানিতে বা সর্বদাই ওইটাই যেন পেয়ে খায়। এখান থেকে জন্ম নেয় এই যে চুপ করে থাকতে পারছে না, এই চুপ করে থাকছে, এখান থেকে দুটো জিনিস হয়, প্রচন্ড রেগে যাবে অথবা কান্না দিয়ে চুপ করে যাবে। এদেরই নামে সমস্ত কিছু কান্না। এই কান্না তার সব রোগীর জন্য কান্না, কিছু বলতে পারছে না সেখানে কান্না। কান্নাটাই যেন তার জীবনের বৈশিষ্ট্য, তার জীবনটাই যেন কান্না। একটু ঝগড়াঝাটি হলো কারোর সাথে, সেখানে কিন্তু সে কেঁদে কেটে ভাসিয়ে দিল। এই যে আবার এইখানে আরো একটা কথা আছে, নিজেকে যেমন অপরাধী ভাবে ভাগ্যকে দোষারোপ করে, দেখবেন কথায় কথায় বলে যে কি আর করবো, ভাগ্যের দোষ। যেটা আমরা পাই সিপিআতে বা সেটেলাতেও পাই, এখানে কিন্তু সেই এক, তার মধ্যে কান্না আমরা দেখতে পাবো। এই রোগীগুলো যেমন ক্রোধী হয়, প্রতিহিংসা পরায়ণ বা প্রতিশোধ নিতে পারে, সেই আত্মগ্লানিতে ডুবে থাকে। তার একই কথা, একই, এইগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলার অর্থ হচ্ছে যে অন্য কিছুই নয়, যে আমরা যেন মেডোরিনামের কান্নাটাকে বুঝে নিতে পারি, অন্যান্য যে সমস্ত ওষুধগুলো আছে তার সাথে যেন তফাৎ করতে পারি। সেই জন্যই বারবার কথাগুলো বলছে ঘুরিয়ে ফিরে। আর এদের এই যে আত্মগ্লানিতে ডুবে থাকি, এটা কিন্তু রাত্রিকালেই আমরা বেশি লক্ষ্য করি। তার সমস্ত কষ্ট, রোগ যন্ত্রণা সঞ্চালনে হ্রাস পায়, রাত্রিতে হ্রাস পায়। গতদিনে বলেছিলাম যে আমরা অনেক সময় করি কি, মেডোরিনামে দিনে দিচ্ছি, অর্থাৎ সূর্যোদয়ের থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত, কিন্তু না বন্ধুরা, এখানটায় কিন্তু আমাদের স্টেলসের মধ্যে অনেকেই বলে দিয়ে গেছে যে মেডোরিনামের রাত্রিতেও কিন্তু বৃদ্ধি হতে পারে। সিপিরিনামের কথাও গতদিনে বলেছিলাম, আর ওই জায়গাগুলো যাচ্ছি না। সে সবসময় কিন্তু স্বপ্ন রাজ্যে বিচরণ করে, ফলে তার যে চিন্তা ভাবনা করছিল, সে পড়াশোনা হোক বা অন্য কোনো কাজের চিন্তা ভাবনা হোক, সেখান থেকে সেই চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। মানে এখানে এটাই বলতে চেয়েছি যে স্থিরভাবে সে কোনো চিন্তা করতে পারে না, চুপচাপ এক মনে যে কোনো কাজ করবে সেটা সে করতে পারে না। এখানে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। দেখা যায় যে অনেক বাচ্চারা লেখাপড়া, পড়াশোনায় একেবারেই করছে না, পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার কারণ কিন্তু কিছুই নয়, তারা যে সময়টা পড়াশোনা করছিল সেই সময়টা তারা স্বপ্নের মধ্যে বিচরণ করছে, যার ফলে কি হচ্ছে যে পড়াশোনার যে মূল বিষয়টা সেখানে সে প্রবেশ করতে পারছে না। মাস্টারমশাইয়ের বকা খাচ্ছে, বাড়ির গার্জেনদের বকা খাচ্ছে। এটা হচ্ছে মেডোরিনামের একটা ভালো দিক, লক্ষ্য রাখতে হবে। আরেকটা যেটা বলবো যে এদেরকে যদি কেউ ভর্ৎসনা করে, তার কিন্তু সমস্ত কষ্ট দূরে হবে। ভর্ৎসনা মূলত আমরা মেডোরিনামকে শীতকাতর বলেই জানি, কিন্তু সরি গরম কাতর বলেই জানি, কিন্তু সাইকোসিস ঘটিত বেশিরভাগ ওষুধই দেখা যায় তাদের ভিতরটা কিন্তু শীত, অর্থাৎ শীতকাতর। বাহ্যিকটা, বাইরে তাদের দেখে মনে হয় গরম কাতর। দেখুন, কারো যে না মানে যখন কোলাপস ফিরিয়ে দেয়, সেখানে কিন্তু সেই মেডোরিনাম প্রচুর বাতাসের আকাঙ্ক্ষা রয়েছে, প্রচুর বাতাস ফেলছে।
এটা দেখে কি মনে হয় না যে এটা একটা গরম কাতর ওষুধ? সে কারণে এদের বাহ্যিকটা গরম কাতর, কিন্তু ভিতরটা শীতকাতর। এইটা আমাদের মাথায় রেখে দিতে হবে। তাই আমরা দেখি যে অল্প ভিজা ঠান্ডায় বা যে কোনো অল্প ঠান্ডাতে তার যাবতীয় কষ্ট, সর্দি কাশি যে কোনো কষ্ট সে করতে ভোগে বা ভুগছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এদের সঞ্চালনে অর্থাৎ সামান্য মাত্র নড়াচড়া, যেটা আমরা রাজপথের মধ্যে পাই, কম থাকে বা উপশম পায় কষ্ট। মাথা ঘোরা সেটাও কিন্তু শয়নে কম থাকে, চড়ে বেড়ালে বেশি হয়। মাথা ঘোরা নিয়ে একটা কথা বলবো, এখানেও কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এদের মাথা ঘোরাটা বেশি লক্ষ্য করা যায়। মেডোরিনামের লক্ষণ যুক্ত সাইকোসিস দোষ যুক্ত শিশুরা যে শীর্ণ, তাদের পা দুটো সরু হয়ে যায়, অর্থাৎ ম্যারাসমাস এই দিকে রোগে যে ভোগে, সেখানে যদি আমরা তাদেরকে ওই ছোট বেলায় ওই শিশু অবস্থায় যদি সাইকোসিস দোষটা মুকুলেই ধ্বংসমুখ করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে তারা আরো অন্যান্য দুরারোগ্য রোগের দিকে এগিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু মেডোরিনাম বেশিরভাগ সময় দেখা যায় যে ওই সমস্ত শিশুদের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যেন মেডোরিনাম না দিতে পারি। তাহলে কি হবে, একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। ওই সমস্ত শিশুগুলি পরবর্তীকালে আর অন্য কোনো উপসর্গ বা মারাত্মক কোনো রোগ হতে দেখা যাবে না। এই আর যদি এই জায়গাটা আমরা আকার না করতে পারি, তাহলে দেখা যায় পরবর্তীকালে ওই বাচ্চাগুলোই বা তারা আস্তে আস্তে যখন বেড়ে উঠবে, হয় বা নয় হাঁপানি, নয় পক্ষাঘাত, উন্মাদ বা ক্ষয়পীড়া রোগের সৃষ্টি করছে, অথবা স্ত্রীরোগী হলে দেখা যাবে যে তারা নানা স্ত্রী রোগে কষ্ট পাচ্ছে। এবং এই যে তারা চিররোগ নিয়ে জন্মালো, এর একমাত্র পথ হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু এই চিররোগের পরিসমাপ্তি ঘটে। তাই এই বাচ্চাগুলোকে যাতে অন্য কোনো দুরারোগ্য ব্যাধি না আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা মেডোরিনামের মতো ওষুধটাকে চিন্তা করব। এবং দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে মেডোরিনাম হয়তো তার লক্ষণ সাদৃশ্যে আরোগ্যকর ওষুধ পাবে। শিশুদেরকে বলি এবারে, তারা ঠান্ডা একেবারেই সহ্য করতে পারে না, কিন্তু বাতাস তাদের প্রচুর চাই। অর্থাৎ তাদের বাতাসটা, সেটা তাদের যে কোনো কষ্ট হোক না কেন, যে কোনো রোগেই তারা ভোগুক না কেন, তাদের বাতাসের একটা চাহিদা থাকে। সাইকোসিস নেচার হওয়ার জন্য এখন এদেরকে কিন্তু সাইকোসিস যে গোপন প্রিয়তা এবং ধীরে ধীরে কোনো মানুষকে শেষ করে দেয়, নষ্ট করে, মানে তাদেরকে বলবো আরো ক্ষতিকর অবস্থার দিকে নিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাইকোসিস নেচারের ভিত্তিতে ওই সমস্ত বাচ্চাগুলোকে যদি মেডোরিনামের কথা চিন্তা করি, তাহলে দেখবো কিন্তু যে মেডোরিনাম বেশিরভাগ ক্ষেত্রে আসছে। অন্য একটা কথা বলে গেছি যে এই যে কান্নাকাটি নিয়ে একটা কথাবার্তা, যে কান্নাকাটি খুব একটা করেন,
মানে খোঁচা দিলে বা আহ, প্রথম চোটেই কান্না দিয়ে শুরু করি, কিন্তু আমি ডক্টর তপন কান্দিলালের কাছে দেখেছি একটা রোগীকে মেডোডিনাম যেতে, যে বাবা মারা গেছে কেন কাঁদবো কেন কাঁদবো, এইভাবে করতে করতে তিনি এমন কুচিয়ে কুচিয়ে তাকে কাঁদালেন, প্রায় 8 ঘন্টা ধরে তিনি কাঁদতেন। সেই পেশেন্টটাকে কিন্তু মেডোডিনাম দিয়েছেন। তাহলে মেডোডিনাম যেমন সহজে কান্নাকাটি আসে, আবার অনেক সময় দেখা যায় এই যে গ্রিপ থেকে সেই গ্রিপটা যেহেতু সাইকোসিস বেস রয়েছে, কান্নাটা সহজে নাও আসতে পারে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যদি কোনো একটা ফ্যামিলিতে আমরা কোনো নির্দিষ্ট অসুখ খুঁজে পাচ্ছি না, হয়তো শিশুটাকে দেখাতে নিয়ে এসছি, কিন্তু বাবার মধ্যে যদি আমরা সাইকোসিস বেশি মেডোডিনামের মতো লক্ষণ পাই, মেডোডিনাম দিয়েছিলাম, এই বাচ্চাটাকেও কিন্তু দুটো একটা লক্ষণ যদি আমরা মেডোডিনামের মতো পাই, মেডোডিনামের সম্পূর্ণ পিকচার না পেলেও কিন্তু আমরা শিশুটিকে মেডোডিনাম দেব, তাতেই ভালো হবে। আর যে কথাটা বলছি, যে অনুপ যেটা বলে গেছে যে তার পেটের মধ্যে যেন কি নড়াচড়া করছে কি করছে, এই প্রসঙ্গে আমি একটা 77 বছর বয়সে এক বৃদ্ধার কথা বলি। যিনি পাতলা পায়খানা নিয়ে আমাদের কাছে আসেন। তো পাতলা পায়খানা অ্যালোপ্যাথিক হয়েছে, অনেক স্যালাইন ও দেওয়া হয়েছে, কিন্তু সেই পায়খানাটা বন্ধ হয়নি। তো ঘটনা হচ্ছে কি, রোগীর মধ্যে যখন আমরা মানসিক লক্ষণ নিতে গেলাম, দেখলাম এক্সপ্রেশনটা দেখছি এইভাবে যে বাড়ির লোককে বলছে আমার পেটে বাচ্চা এসছে, এই বয়সে যদি এখন বাচ্চা হয়, এই আঁতুড় কে পালন করবে, আঁতুড়ের কাপড় জামা কে কাচবে। তারপরে এটাও দেখছি যে তার পরিবারের লোকজনদের বলছে যে এটা তোমাদেরই লজ্জার, আমার কি। এখন ঘটনা হচ্ছে কি, আমরা এই অমরটা এক্ষুনি বলে গেলেন যে পেশেন্টটাকে আমরা যেটা দেখেছিলাম, যদি ডায়রিয়ার সিমটমস নিতাম, তাহলে কিন্তু অ্যাজ ওল্ড পালসেটিলার পিকচার, তবুও কিন্তু আমরা পেশেন্টটাকে মেডোডিনাম দিয়েছিলাম আরো অন্যান্য কয়েকটি লক্ষণের ভিত্তিতে, তাতে কিন্তু ওই দিকটা আরোগ্যের দিকে গিয়েছিলেন এবং পাতলা পায়খানাও বন্ধ হয়েছিল। যদি পালসেটিলার দেওয়া হতো, তাহলে কিন্তু ওই দিকটা আরোগ্য হতো কিনা সন্দেহ আছে। তাহলে আমরা যেন সিমটমসের ভিত্তিতে না ওষুধ দিই, অবশ্যই সিমটমস আমাদের লাগবে, কিন্তু তাকে জোর দেব না। জোরটা দেব হচ্ছে মিস্টার মেডিকেল উপর, জোরটা দেব মায়োজমের উপর। এই মায়োজমেটিক স্টেটটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা পালসেটিলাই দেব, এবং সেক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা 99.99%। আমরা এবং অর্ণব দুজনেই ডক্টর জেন কান্দিলালের উদাহরণ দিয়ে গেছে, গতদিনে আমিও বলেছিলাম। তা এই যে জেন কান্দিলালের চোখ, তিনি নার্সের পেশেন্টকে প্রথমেই মেডো দিচ্ছেন এবং তাতেই পেশেন্টটা আরোগ্য হচ্ছেন, এটা হোমিওপ্যাথির এই যে বিশাল বড় মাঠ, এখানে কত বড় দক্ষ খেলোয়াড় হলে যে ওইভাবে প্রেসক্রিপশন করা যায়, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, তাহলে আমরা, হ্যাঁ, আরেকটা ঘটনা বলি, পার্টিকুলার দিয়েই বলি। কোন একটা এই 16-18 বছর বয়সের যুবকটি তার জন্ডিসের জন্য পালসেটিলা প্রায় কি বলবো বছর খানেক ধরে প্রেসক্রিপশন হচ্ছে, কোনো এক নামি দামি হোমিওপ্যাথ চিকিৎসক, এবং রিপোর্টারাইজেশনও ভালো করে, কম্পিউটারে আবার রোগী দেখেন, এমনও বিজ্ঞাপন দেন। যাই হোক,
প্রতিবারই কিন্তু পার্সেন্টেজে দিয়ে যাচ্ছে। আমরা যদি কম্পিউটারে ট্রিটমেন্ট করতে যাই তাহলে এই ভুলগুলোই হয়, বা রেপার্টরিকে যদি প্রাধান্য দিই খুব বেশি বা সর্বাগ্রে, তাহলে কিন্তু এই ভুলটাই হবে। এই জন্ডিসের পেশেন্টকে কিন্তু পরবর্তীকালে আমরা মেডোরিনাম দেওয়ার পরে দেখেছিলাম যে তার বিলিরুবিন নর্মাল এসেছিল। তার আগে পালসিটিলা যে তাকে খাওয়ানো হচ্ছে 200, 1M, 10M, সেখানে কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি। এই ক্ষেত্রে যেটা করা হয়েছিল এই পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছিল এবং কয়েকটি সাধারণ লক্ষণের ভিত্তিতে, যদি এখানে অপ্রয়োজনীয় বলে বলছি না, সাধারণ লক্ষণ নেওয়া হয়েছিল যেটা মেডোরিনামের মধ্যেই ছিল। পার্সিটিলার মানসিক লক্ষণ এবং অন্যান্য আরো লক্ষণ ছিল, তবুও কিন্তু আমরা পার্সিটিলাকে কাট আউট করেছিলাম। এর একটাই কারণ যে যতক্ষণ না মায়োপ্যাথিক স্ট্রেতে আমরা আঘাত করছি ততক্ষণ কিন্তু এই পেশেন্টটা ভালো হবে না বা আমরা ব্যর্থ হব। এখন গত আলোচনায় বলেছিলাম, যে এবারেও বলছি, অনেক সময় দেখা যায় যে প্রতিক্রিয়া আনতে অনেক স্কলার্সরা বইতে বলে গেছেন তাদের লেখার মধ্যে আমেরিকাতে যে মেডোরিনাম দিতে হবে, কেউ কেউ বলেছেন টিউবারকুলিনাম দিতে হবে যদি প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো ওষুধে বা তার যে সঠিক ওষুধটা যদি কার্যকরী না হয় তাহলে মেডোরিনাম দিতে হবে, টিউবারকুলিনাম বভিনাম দিতে হবে, কেউ কেউ বলেছেন কার্সিনোসিন দিতে হবে। এটার কারণ কি? তাহলে আমরা কি এখানটাও খানিকটা নিজেদের মন গড়া চিন্তা ভাবনার উপর ফেলবো? না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে হয়তো পেশেন্টটা অ্যাজোর কোন একটা ওষুধের প্রেসক্রিপশন দিচ্ছে, কিন্তু তার যদি কিছু কিছু লক্ষণ সাইকোসিসের মতো থাকে বা শরীরে, আবার কেউ কেউ সার্ভারের কথাও বলেছেন, যাই হোক, তার কোন জায়গাটা বাধা হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক অবস্থাটা কোন জায়গায় আছে সেটা আমাদের দেখে নিতে হবে। যদি আমরা দেখি যে সাইকোসিস বেস আছে তাহলে অবশ্যই আমরা তাকে মেডোরিনাম দেব। দিলে কি হবে, মেডোরিনাম কাজটা না করতে পারলেও অন্তত আগের ওষুধটাকে কাজ করতে সাহায্য করবে বা পরবর্তী ওষুধটাকে চিনে নিতে পারবো আমরা। তাহলে এই ক্ষেত্রে মেডো কিন্তু তার আরোগ্যকারী ওষুধ না হলেও তাকে সঠিক ওষুধ নির্বাচন করতে সাহায্য করবে। সাইকোসিস বন্ধাত্মক ক্ষেত্রে বলি, আমরা বেশিরভাগ করি কি, যেহেতু স্ত্রী গর্ভধারণ করে বা বাচ্চার জন্ম দেবে, সেই কারণে আমরা স্ত্রীকে নিয়ে চিকিৎসা করি। এই ক্ষেত্রে বলবো যে স্বামী ও স্ত্রী উভয়কেই কিন্তু আমাদের ট্রিটমেন্টের মধ্যে আনা দরকার। অনেক সময় দেখা যায় প্যাথোলজিক্যাল টেস্ট করে আমরা বলে দিই স্বামী দোষ মুক্ত, কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে ওই স্ত্রীর, সেই জন্য বাচ্চা কাচ্চা আসছে না। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে হোমিওপ্যাথিক দৃষ্টিতে যদি মনে হয় স্বামী নির্দোষ, তাহলে কিন্তু স্বামীর ট্রিটমেন্ট করার দরকার নেই। যদিও স্বামী স্ত্রী উভয়কেই ট্রিটমেন্ট করতে হবে, স্বামীর ক্ষেত্রে অবশ্যই দোষ আছে যার জন্য বাচ্চাটা আসছে না, এটা আমাদের মাথায় রেখে দিতে হবে। আর স্মৃতিশক্তি নিয়ে যে কথাটা বলবো, যে এদের স্মৃতিশক্তি সত্যিই খুব কম, সবাই আমরা বলেও গেছি বা আমাদের স্কলার্সরা বলছে। কিন্তু কম হলে কি হবে, এরা দুষ্ট বুদ্ধি ও মানে কি বলবো, অসাধুতায় কিন্তু পটু। অর্ণব যে কথাটা তুলে ধরেছিল যে ওই হক সাহেবের কথা, একটা বলেছিল যে এরা ধূর্ত বা এরকম একটা কিছু কথা বলেছিল, কিন্তু না, মেডোরিনাম কিন্তু ধূর্ত নয়, যেটা অর্ণব বলে গেছে। না, এরা কিন্তু অসাধু
এবং ঝোঁকটাও বটে। যেহেতু সাইকোসিস বেসটা রয়েছে, সেই জন্য এই জায়গাটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। স্ত্রীলিঙ্গ, তাহলে এই ক্ষেত্রে একটা তৃতীয় লক্ষণের কথা বলবো, সেটা হচ্ছে যে তার স্তনের স্ত্রীর মানে কি বলবো, স্ত্রীদের বা মহিলাদের স্তনের মোটা দুটো কিন্তু খুব শীতল ঠান্ডা বরফের মতো এরকম হয়। এখানে একটা ঘটনা বলি, যে এটা বোঝাবার জন্যই বলছি। কোনো এক ভদ্রমহিলার স্তনের মোটা দুটো এতই শীতল ছিল, তার স্বামী বলতেন যে গরমকালে আমি কিন্তু আমার কান দুটো তার বোটার উপর বোটাতে রাখতাম, স্তনের বোটাতে। তার কারণ হচ্ছে যে আমার কান দুটো সবসময় বরাবরই অত্যন্ত গরম থাকতো এবং তাতে আমি অনেক ভালো বোধ করতাম। তাহলে আমাদের বুঝতে অসুবিধা নেই যে কতটা ঠান্ডা হতে পারে বা থাকতে পারে। এটাও কিন্তু একটা বিশেষ লক্ষণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। কান, কর্ণ নিয়ে যদি বলতে হয়, এদের শ্রবণ শক্তির আংশিক বধিরতা আছে, সেটার আমরা বড়িকে মৃত্যু পাই। আবার কেন্ট বলছেন যে এদের বধিরতা একেবারে, মানে শ্রবণ শক্তি একেবারে নষ্ট হয়ে গিয়েছে বা একেবারে বধিরতা কিন্তু পাওয়া যায়, সেটা কেন্টের কথায়। অন্য বলে গেছে যে পোকা হাঁটার মতো অনুভূতি বা ঠোঁট ফোটানো যন্ত্রণা, সেগুলো বলে গেছে, ওই জায়গাগুলো আর যাচ্ছি না। তবে এদের মুখগহ্বরটা কিন্তু খুব শুষ্ক হয়, খুব শুকনো শুকনো লাগে। আর মুখের মধ্যে ওই যেটা টেলিগাইকমের মধ্যে আমরা লক্ষ্য করি, দড়ির ন্যায় বা সুতোর ন্যায় কিন্তু চটচটে লালা বা সর্দি কফ আমরা দেখতে পাই। এদের মুখমণ্ডলটা সোজাতে যেমন বলা আছে যে চকচকে বা মোমবর্ণ, এখানেও পাই, কিন্তু তুলনামূলকভাবে ইন্টেন্সিটির দিক থেকে সোজার চেয়ে কিন্তু মেডোরি নামে এগুলো প্রাধান্য কম থাকবে। উপরে চুলে এর অনেক কষ্টই কম থাকে, শুধু শ্বাসকষ্ট বা স্টোমাকের কষ্ট না, অনেক কষ্ট। সেটা হৃৎপিণ্ডের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, অনেক দিক থেকে কিন্তু উপরে চুলে অনেক কষ্ট, অনেক রোগ থেকে কিন্তু উপশম বোধ করে। এবারে যেটা আসবো সেটা হচ্ছে যে মেডোরিনাম তো পড়লাম, কিন্তু মেডিকার অন্যান্য ওষুধের সাথে কিন্তু আমাদের পার্থক্য বিচার করে দেখতে হবে যে কখন আমরা মেডোরিনাম দেবো আর কখন দেবো না। এই জায়গাগুলো দেখতে হলে আমাদের অন্যান্য ওষুধগুলোও কিন্তু পড়ে যেতে হবে বা লক্ষ্য রাখতে হবে। তাহলে এই যে ডিফারেন্সিয়েট করাটা, এটা আমরা যত ভালো করে করতে পারবো, তত সঠিক ওষুধে পৌঁছতে পারবো। যাই হোক, এদের চেহারাটা আগেই আমরা বলেছি, শিশুরা শীর্ণ হয়, যেটা আমরা লক্ষ্য করতে পারি ব্যারাইটা কার্ভের মধ্যে। তবে ব্যারাইটা কার্ভের সোরা এবং টিউবারকুলার ডায়াথেসিস থাকতে হবে। এছাড়া ব্যারাইটা কার্ভের পেশেন্ট কিন্তু লাজুক হয়, সর্বদাই গায়ে ঢাকা চাইবে আর বা গায়ে আচ্ছাদন চায়। আর এদের